পরিযান পার্ট 4। কুসুম আর কথা বলতে পারল না। তার আগেই ঝপঝপ করে বৃষ্টি নেমে এসেছে। বৃষ্টির বড় বড় ফোঁটা ভিজিয়ে দিয়েছে ওদের। জুম্মান আগেই ঘরে ঢুকে পড়েছে। পরি আর কুসুম একসাথে দৌড় লাগালো। হাতের শাপলাগুলোর পাপড়ি ঝরে পড়তে লাগলো মেঝেতে। বৈঠক ঘরের উঠোন পাকা করা। পরীর কর্দমাক্ত পা ফেলার দারুণ পায়ের ছাপ সেখানে স্পষ্ট হয়ে উঠেছে। সাথে শাপলার পাপড়ি ছড়িয়ে পড়েছে। নাইম নিজের ঘরের বারান্দায় বসে বসে নিজের জুতো পরিষ্কার করছিল। আসার সময় কাদা লেগে গেছে। হঠাৎ করে পায়ের শব্দে উঠোনের দিকে তাকালো। দুজন মেয়ে দৌড়ে চলে গেল। তার মধ্যে একজনকে নাইম চেনে, সে হলো কুসুম, এই বাড়ির কাজের মেয়ে। কিন্তু দ্বিতীয় জনকে সে চিনল না। ওড়নাটা বোরখার নেকাবের ন্যায় পড়ে আছে বিধায় মুখটাও দেখতে পারল না সে। মেঝেতে তাকিয়ে এক দৃষ্টিতে পরীর পায়ের ছাপ আর শাপলার পাপড়িগুলো দেখতে লাগলো। বেশিক্ষণ স্থায়ী হলো না সে পায়ের ছাপ বৃষ্টির পানিতে ধুয়ে মুছে গেল। নাইম বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর নিজের ঘরে চলে গেল। বৈঠক ঘর পেরিয়ে মহিলা অন্দরে ঢুকতেই বৃষ্টির তোড় যেন বাড়ল। বড় উঠোন পেরিয়ে খোলা বারান্দায় আসতে আসতেই ভিজে গেছে পরি। হাতের শাপলাগুলো মেঝেতে রেখে হাত পা ঝাড়ল সে। কুসুম তৎক্ষণে রান্নাঘরে চলে গেছে। বাড়িতে মেহমান এসেছে, রান্না করতে হবে তো। ভেজা জামাকাপড় ছাড়বে বলে পরি আবার দৌড় দিল। ধূপধাপ শব্দ এলো পরীর পায়ের, কিন্তু পরক্ষণেই থেমে গেল সে নিজের ঘরের অচেনা গন্ধ পেয়ে। রুমের বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। পালক আর মিষ্টি ব্যাগ খুলে কিছু খোঁজায় ব্যস্ত। কারো আগমনের আভাসে দুজনেই ঘাড় ঘুরিয়ে তাকালো। পরীকে দেখে চিনল না ওরা। পরী নিজ কক্ষে প্রবেশ করতে করতে বলল, কারা আপনারা? আমার ঘরে কি করেন? ওরা দুজনেই থতমত খেয়ে গেল। কার ঘরে মালা ওদের রেখে গিয়েছে তা ওরা জানে না। যেখানে ওদের থাকতে দেওয়া হয়েছে ওরা সেখানেই থাকছে। পরী আরেকটু কাছে এসে দাঁড়িয়ে আবার একই প্রশ্ন করতেই মিষ্টি জবাব দিল, আমরা শহর থেকে এসেছি। এই গ্রামে জমিদারের গিন্নি মানে মালা বেগম আমাদের এই ঘরে থাকতে বলেছে। সঙ্গে সঙ্গে পরীর রাগ আসমান ছুঁয়ে গেল। যেখানে নিজের জিনিসপত্রের কারো হস্তক্ষেপ সে পছন্দ করে না, সেখানে একই ঘরে মেয়েদের নিয়ে সে থাকবে কিভাবে? সাথে সাথেই পরী গলা ফাটিয়ে মালাকে ডাকতে শুরু করে দিল, আম্মা 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 যান, একটু এদিকে আহেন। কিন্তু মালার পরিবর্তে ঘরে এসে হাজির হলো আলেপজান বেগম। লাঠিতে ভর দিয়ে এসে তিনি বললেন, মাইয়া মানুষ এত গলা বাজাস ক্যাঁ? তোরে না কইসি না, এত চিল্লাস কেন বারবার? পরি দ্রুত পদে দাদির নিকটে গিয়ে দাঁড়িয়ে বলল, আমারে না জানাইয়া আমার ঘরে অন্য মানুষ ঢুকতে দিল কেন? আবেরজান পান চিবোতে চিবোতে বলল, অহনেই তো আইলো ওরা, একটু জিরাইতে দে, তোর মায়ের মেলা কাম এখন, পরে ওগরে অন্য ঘরে দিয়ে আইব। তুই ভিজাইয়া গেছোস, কাপড় বদলা। লাঠির ভরে চলে গেল আবেরজান। মিষ্টি আর পলক লজ্জায় মাথা নুয়ে ফেলেছে। প্রথম দিনেই এত বড় অপমান মেনে নিতে পারল না ওরা। মেয়েটা কিভাবে সামনাসামনি কথাগুলো বলে ফেলল। রুমি এতক্ষণ ঘুমাচ্ছিল। পরে চিল্লানোর ফলে ধরফরিয়ে উঠে সে। পরবর্তী কথাগুলো ওর কানে যেতেই লজ্জাবোধে মাথা নিচু করে ফেলে। এখন ওদের মনে হচ্ছে গ্রামে আসাটাই ভুল হয়েছে ওদের। পরি কথা না বলে সামনে পা বাড়ালো। কাঠের সাথে লাগানো আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। অনেকটা দেখতে ড্রেসিং টেবিলের মতো। তার সামনে কয়েকটা রং বেরঙের ফিতা। এতক্ষণ ধরে মুখে ওড়না বাঁধা থাকলেও এখন সেটা একটানে খুলে ফেললো পরি। তারপর চুল থেকে ফিতা বাঁধান খুলতে ব্যস্ত হলো। মিষ্টি আর পলক চোখ তুলে পর্যন্ত তাকাতে পারল না, কিন্তু রুমির ধাক্কায় সেদিকে দুজনেই তাকালো। রাগ জড়ানো কণ্ঠে পলক বলল, কি হয়েছে, ধাক্কা দিচ্ছিস কেন? রুমি হাঁ করে সামনের দিকে চোখ রেখে বলে উঠল, হ্যাঁ রে, এটা কি মেয়ে নাকি কোনো মোমের পুতুল? একটু কি ছুঁয়ে দেখব? রুমির কথা সামনে ওরা দুজনেই বুঝতে পারল না। রুমির দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই ওদের দৃষ্টি স্থির হলো সামনের আয়নাতে। আয়নায় প্রতিবিম্বে যেন একটা পরীর আগমন ঘটেছে। পুরো পুতুলের মতোই লাগছে সামনের আয়নার মেয়ের উপর চোখ আটকে গেছে ওদের। ঘর থেকে কিছুতেই বের হতে পারছে না ওরা। চুল থেকে বেগুনি রঙের ফিতা দুটি খুলে রেখে ওড়না হাতে পিছনে ঘুরতেই তিনজন যুবতীকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে পরি কপাল কুঁচকালো, তবে কিছুই বলল না। কাঠের তৈরি আলমারি থেকে নিজের কাপড় বের করে ঘর থেকে বের হতেই নিলে পলকের ডাকে থমকে দাঁড়ায় পরি। পলক জিজ্ঞেস করে বসে,
নাম কি তোমার? পরি পিছনে না ফিরেই উত্তর দিল পরি। অতঃপর ঘর ছেড়ে বের হয়ে গেল। এবার ওদের কাছে সব পানির মতো পরিষ্কার হয়ে গেল। এই মেয়ের কথাই বিন্দু আর সম্পান বলাবলি করছিল। বিন্দুকে সাথে করে নিয়েই ওরা শাপলা বিলে আসে, কিন্তু তার আগেই লতিফ আর দেলোয়ার ওদের পথ রোধ করে দাঁড়ায়। কিছুতেই ওদের ওদিকে দিয়ে যেতে দিবে না ওরা। সম্পানের অনেক অনুরোধ ও লতিফের মন গলল না, কারণ জমিদার কন্যা পরি করা হুকুম, সে থাকাকালীন শাপলা বিলে কোনো পুরুষের আগমন ঘটতে পারবে না। শাপলা বিলে সাঁতার কাটার জন্য কথাটা পরি বলেছিল, কিন্তু তবুও তার সাঁতার কাটা হলো না। শেষে বিন্দু পরির নৌকায় গিয়ে ফিসফিসিয়ে সলা পরামর্শ করে অনুমতি নিল। তারপর সম্পান নৌকা নিয়ে অনায়াসে শাপলা বিলে বৈঠা ফেলল। পলক ভেবেছিল জমিদার কন্যা না জানি কেমন হবে, কিন্তু সামনাসামনি দেখল এত একটা পুচকে মেয়ে, বয়স 14 কি 15 হবে। এই মেয়ের রূপে যেমন তেজ, মেজাজে তেমন ঝাঁজ, সব মিলিয়ে আগুন বলা যায়। মিষ্টি বড় একটা দম ফেলে বলল, এটা মেয়ে নাকি বিছুটি পাতা? এভাবে কেউ কারো সাথে কথা বলে? শহর থেকে এসেছি, মেহমানেই তো ওদের, সেজন্য এইভাবে কথা বলবে? তবে মিষ্টি কথার কেউ কানে তুলল না। রুমি চোখ কুঁচলে বলল, এত সুন্দর মেয়ে আমি এই প্রথম দেখলাম। বেই তো, দেখলি না পরীর মা কত সুন্দর? যৌবনকালে ওই মহিলাও তার মেয়ের মতো রূপ ছিল, মায়ের মতোই হয়েছে মেয়েটা। পলকের কথায় রুমি খাট থেকে নেমে এসে ওকে জড়িয়ে ধরে বলল, ছেলে হলে এই মেয়েটাকে এক্ষুনি বিয়ে করে ফেলতাম। হাসলো পলক, তোর মতো সাধারণ মেডিকেল স্টুডেন্টের কাছে জমিদার তার মেয়ে বিয়ে দিবে বুঝি? জমিদার রাজকুমার রাজা হওয়ার একটা সুবিধা আছে জানিস, রাজ্যের সবচেয়ে সুন্দরী রমণী তাদের বরাদ্দ থাকে। পলক আর রুমি দুষ্টুমি পছন্দ হলো না মিষ্টির। পরবর্তী পার্ট পেতে সাথেই থাকুন। ধন্যবাদ।